স্বাগত। আজ আমরা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য রচিত বড়িয়া আদমি নাহি মহামানব বনে বইটি নিয়ে একটা গভীর আলোচনায় বসছি। এর লক্ষ্য কিন্তু শুধু বড় মানুষ হওয়া নয়, মানে যাকে বলে সফল হওয়া, তার চেয়েও বেশি কিছু। হ্যাঁ, ঠিক। লক্ষ্যটা হলো মহামানব হওয়া, মানে সত্যিকারের মহান মানুষ। একদম। এই বইটার মূল সুরটাই কিন্তু এটা, যে আসল মহত্ব ওই টাকা পয়সা বা নামযশের চাকচিক্যে নেই। নেই তো, কোথায় আছে তাহলে? আসলে লুকিয়ে থাকে খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী কিছু গুণের মধ্যে। যেমন ধরুন, সময়কে ঠিকভাবে ব্যবহার করা, সততা, একটা প্রবল ইচ্ছাশক্তি থাকা, আচ্ছা। ভালো অভ্যাস তৈরি করা, নিজের আদর্শে স্থির থাকা আর জীবনযাপনে সরলতা। এইগুলোই কিন্তু সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। ঠিক বলেছেন। আজ আমরা চেষ্টা করব এই বইয়ের গভীর ভাবনাগুলো আর কিছু ইন্টারেস্টিং উদাহরণ তুলে ধরতে, হয়তো আমাদের নিজেদের জীবন বা দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। নিশ্চয়ই। চলুন শুরু করা যাক। তো প্রথমেই লেখক যে ভিত্তিগুলোর ওপর জোর দিয়েছেন সেটা হলো সততা আর পরিশ্রম, তাই না? হ্যাঁ, বিশেষ করে সময়ের ঠিক ব্যবহার। হ্যাঁ, একদম। প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের মূল কথাই তো এটা। লেখক বলছেন, অনেকেই ভাবে যে আজকালকার দিনে সৎ পথে চললে বুঝি উন্নতি হয় না, হ্যাঁ, এরকম একটা ধারণা তো আছে। যে অসৎ পথেই তাড়াতাড়ি সাফল্য আসে। কিন্তু এটা আসলে ইয়ে একটা মরীচিকার মতো। মরীচিকা? হ্যাঁ, অসৎ উপায়ে যে সমৃদ্ধি বা বৈভব আসে সেটা খুব ঠুনকো হয়, বালির বাঁধের মতো, টেকে না। ও। অন্যদিকে সততা আর পরিশ্রমের পথটা হয়তো একটু কঠিন, একটু ধীরগতির মনে হতে পারে, কিন্তু এর মাধ্যমে যা পাওয়া যায় তা অনেক বেশি স্থায়ী আর সম্মানজনক। এর ভিতটা মজবুত হয়। আচ্ছা, যেমন ধরুন জর্জ বার্নার্ড শ বা হেনরি মিলার, এদের উদাহরণগুলো মনে পড়ছে। সামান্য ক্লার্ক ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে শুধু সততা আর পরিশ্রমের জোরেই উঠে এসেছিলেন। আর মিলার তার লেছার জন্য যা ঠিক হয়েছিল তার থেকে $1ও বেশি নেননি। একদম। কারণ তার কাছে ওটা অনৈতিক মনে হয়েছিল। এটা আসলে কি বলুন তো? শ্রমের প্রতি গভীর শ্রদ্ধা আর আত্মমর্যাদা। লেখক যাকে নিষ্ঠা আর স্বাভিমান বলছেন। ঠিক তাই। এরিক হফারের গল্পটাও তো দারুণ। ভয়ানক দারিদ্র্যের মধ্যে কেউ খাবার দিতে চেয়েছিল, তিনি নেননি। কারণ কারণ তার বাবা শিখিয়েছিলেন পরিশ্রম না করে কিছু নেওয়া ঠিক না। এই ছোট ছোট ঘটনাগুলোই বুঝিয়ে দেয় ভেতরের ওই নীতিবোধটা মানুষকে কতটা শক্তি দিতে পারে। আরও কিছু উদাহরণ তো আছে, যেমন জয়পুরের সেই শিক্ষক নিজের ছেলেকেও নকল করতে দেখে শাস্তি দিয়েছিলেন। হ্যাঁ, বা সেই বিচারপতিরা যারা আত্মীয়দের বিরুদ্ধে রায় দিতেও পিছপা হননি। এগুলো তো চরম আদর্শ নিষ্ঠার পরিচয়। ছিমনলাল শীতালবার বা মুন্সী প্রেমচাঁদের কথাও তো একই রকম। বিশাল অঙ্কের টাকা বা সরকারি পদ ফিরিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র নীতি আর দেশপ্রেমের জন্য। এই অধ্যায়গুলো থেকে একটা বড় শিক্ষা হলো, সততা আর পরিশ্রম এগুলো শুধু নৈতিকভাবে ঠিক তাই নয়, লম্বা দৌড়ের জন্য সাফল্যের জন্য অপরিহার্য। অপরিহার্য। অবশ্যই। আর লেখক সময়ের সদ্ব্যবহারকেও মহাপুরুষদের একটা বিরাট গুণ হিসেবে দেখছেন। বলেন তারা নাকি এক মুহূর্ত নষ্ট করেন না। তাই রকফেলার, হেনরি ফোর্ড, বাটা, বিড়লা, এদের সবার কথাই তো বইতে আছে। এরা সবাই তো খুব সাধারণ অবস্থা থেকে শুরু করেছিলেন। একদম। শূন্য থেকে শুরু করে বিশাল জায়গায় পৌঁছেছিলেন। কিভাবে? ওই সততা, কঠোর পরিশ্রম আর সময়ের ঠিক ব্যবহারের মাধ্যমে। বাটার কথাই ধরুন না। হ্যাঁ, বাটা। একজন সাধারণ মুচি ছিলেন, কিন্তু তার সততা আর কাজের প্রতি ওই একনিষ্ঠতার জন্য আজ সারা বিশ্বে পরিচিত। তার মানে লেখক বলতে চাইছেন বেইমানি করে হয়তো কিছু সময়ের জন্য লাভ হয়। হ্যাঁ, সাময়িক লাভ হয় হয়তো, কিন্তু আখেরে লোকসানই বেশি। আর সবচেয়ে বড় ক্ষতি কোনটা জানেন? কোনটা? বিশ্বাস হারানো। একবার যদি বিশ্বাস চলে যায়, তখন আর কারো সহযোগিতা পাওয়া যায় না। যে কোনো লম্বা সময়ের সম্পর্ক বা ব্যবসার ভিত্তিই তো হলো এই বিশ্বাস। ঠিক। অনেক সময় কি হয়, অসততা সততার মুখোশ পড়ে আসে, কিন্তু যেই আসল রূপটা বেরিয়ে পড়ে, তখন তখন সব শেষ। হ্যাঁ, তখন আর কেউ ভরসা করে না। এই যে আমরা এইচএমটি ঘড়ি বা বাটার জুতো কিনি, কেন কিনি? কারণ বছরের পর বছর ধরে তারা একটা ভরসা তৈরি করেছে। লেখক বলছেন, আসল সম্পদ টাকা নয়, মানুষের ভেতরের সদ্গুণ। সদ্গুণ। পরিশ্রম করে যা আয় হয় সেটাই ফলে, অনৈতিক পথে আসা অর্থ নয়। এই ভিতটা যদি মজবুত হয়, তবেই তো উপরের ইমানত শক্ত হবে, তাই না? অবশ্যই।
তো এই ভিতের ওপর দাঁড়িয়ে এরপর দরকার শক্তিশালী ইচ্ছাশক্তি আর লক্ষ্যের দিকে মন দেয়া। তৃতীয় অধ্যায়ের বিষয় তো এটাই। একদম। সাফল্যের জন্য চাই উৎকট অভিলাষা, মানে একটা তীব্র অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা। যিশুর একটা কথা আছে না, কোনটা? যে দরজায় ধাক্কা দেবে তার জন্যই খোলা হবে। ও হ্যাঁ। এর মানে হলো শুধু চাইলেই হবে না, পাওয়ার জন্য সবটুকু শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বাইরের জিনিসপত্রের চেয়ে ভেতরের এই ইচ্ছাশক্তি বা তাড়নাটা অনেক বেশি জরুরি। এই তীব্র ইচ্ছা চুম্বকের মতো কাজ করে। হ্যাঁ, লেখক তাই বলছেন। এটা নাকি সাফল্যের জন্য যা যা দরকার, পরিস্থিতি, শক্তি, সব নিজের দিকে টেনে আনে। যেমন ধরুন, জল সবসময় নিচু জায়গাতেই জমা হয়, তেমনি ইচ্ছার গভীরতা থাকলেই সাফল্যরূপী জল সেখানে এসে জড়ো হবে। সাধারণ ইচ্ছা আর এই তীব্র আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্যটা বোঝাতে লেখক পায়ে কাটা ফোটার উদাহরণটা দিয়েছেন, তাই না? হ্যাঁ, দারুণ উদাহরণ। কাঁটা বিঁধলে যেমন আর সব ভুলে যাই, সেটা তোলার জন্য ছটফট করি, অন্য কিছু মাথায় থাকে না। ঠিক। লক্ষ্যের প্রতি ঠিক তেমনই একটা একাগ্রতা আর আকুলতা দরকার। আর এই একাগ্রতা আর নিয়মিত চেষ্টা, এটাই আমাদের শারীরিক আর মানসিক শক্তি বাড়ায়। অবশ্যই। কামারের হাত দেখুন না, রোজ হাতুড়ি পিটিয়ে কেমন শক্তিশালী হয়ে যায়। বা ধরুন, নিয়মিত ব্যায়াম করে স্যান্ডো বা মাস্টার চান্দিরাম বিশ্বসেরা পালোয়ান হয়েছিলেন। ব্যাপারটা একই। এটা শুধু শারীরিক নয়, মানসিক ক্ষমতার ক্ষেত্রেও সত্যি। হ্যাঁ, একদম সত্যি। ইংল্যান্ডের WJM বার্টনের উদাহরণটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, ওটা পড়ে খুব অবাক হয়েছিলাম। ছেলেবেলায় স্মৃতিশক্তি এতই দুর্বল ছিল যে স্কুল ছাড়তে হয়েছিল। ভাবুন, অথচ পরে শুধু ওই প্রবল ইচ্ছা আর অভ্যাসের জোরে তিনি চলমান বিশ্বকোষ হয়ে উঠেছিলেন। এটা কি প্রমাণ করে? যে সঠিক চেষ্টা করলে যে কোনো দুর্বলতাকে শক্তিতে বদলানো যায়। মূল কথা তাহলে শক্তিকে এক জায়গায় আনা। কেন্দ্রীভূত করা। হ্যাঁ, কার্লাইল বলেছেন, দুর্বল লোকও যদি তার সব শক্তি এক জায়গায় লাগায়, সে অনেক কিছু করতে পারে। আর খুব শক্তিশালী লোকও যদি শক্তি ছড়িয়ে ছিটিয়ে ফেলে, তাহলে কিছুই হয় না। অল্প সময়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করাটা বেশি ভালো। অনেক বেশি ফলপ্রসূ, অনেকক্ষণ ধরে অনমনস্ক হয়ে কাজ করার চেয়ে। আসলে আকাঙ্ক্ষা থেকেই তো কাজের প্রেরণা আসে, আর সেই কাজই আমাদের ভাগ্য গড়ে দেয়। এই একাগ্রতার সাথে কিন্তু নিয়মিততার অভ্যাসটা জড়িয়ে আছে, চতুর্থ অধ্যায়ের বিষয়। ঠিক। লেখক বলছেন, অভ্যাসই আমাদের জীবনকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। আমরা যা তা আসলে আমাদের অভ্যাসেরই যোগফল। আমাদের হ্যাবিটস। একদম। ভালো হোক বা মন্দ, যে কোনো অভ্যাসই তো ধীরে ধীরে গড়ে ওঠে আর আমাদের চরিত্রের অংশ হয়ে যায়। খারাপ অভ্যাস ছাড়াটা খুব কঠিন, তাই না? হ্যাঁ, খুবই কঠিন। কারণ এর টানটা যুক্তির চেয়েও শক্তিশালী হতে পারে। কিন্তু ভালো খবর হলো, চেষ্টা করলে খারাপ অভ্যাস বদলানো যায় আর ভালো অভ্যাস গড়া যায়। তার জন্য কি দরকার? দরকার আত্মবিশ্লেষণ আর খুব দৃঢ় সংকল্প। জীবনের পথেই একটা বড় বাধা হলো অনিয়মিততা, তাই না? এটা আমাদের অনেক সময় আর শক্তি নষ্ট করে দেয়। একদম। কচ্ছপ আর খরগোশের গল্পটা ভাবুন, কে জিতেছিল? কচ্ছপ। কারণ সে ধীর হলেও নিয়মিত ছিল। ঠিক। লেখক বলছেন, সব ভালো অভ্যাসের মধ্যে এই নিয়মিতটা হয়তো সবচেয়ে জরুরি। একটা রুটিন মেনে চললে, সময়ের সাথে কাজের তাল মিলিয়ে চললে জীবনটা অনেক গোছানো আর সফল হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, নিজের ভেতরের খারাপ অভ্যাসগুলোর সাথে লড়াই করে জেতা। হ্যাঁ, ওটাই সবচেয়ে বড় বীরত্ব। কারণ বাইরের শত্রুর সাথে লড়াইতে তো সাহায্য পাওয়া যায়, কিন্তু এই ভেতরের লড়াইটা, এটা একা নিজেকেই লড়তে হয়। এটাই আসল আত্মজয়। এরপর পঞ্চম অধ্যায়ে লেখক একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছেন। জীবনের লক্ষ্য কি শুধুই ওই ঐশ্বর্য বা বৈভব অর্জন করা, নাকি তার চেয়ে বড় কিছু আছে? হ্যাঁ, উনি বলছেন, লক্ষ্য হওয়া উচিত মহত্ব অর্জন করা। প্রকৃতি কিন্তু আমাদের বেঁচে থাকার সাধারণ প্রয়োজনগুলো মেটানোর ব্যবস্থা রেখেছে। যাতে আমরা আরও উঁচুতে মন দিতে পারি, নৈতিক, আত্মিক উন্নতিতে। ঠিক। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত সম্পদের পেছনে ছুটি। এই লোভটাই আমাদের আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, মনে অশান্তি আনে, ঈর্ষা বাড়ায়। অর্থনীতিবিদ সুমাকারের কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, তিনি বলছেন, শুধু বৈষয়িক সমৃদ্ধিকে জীবনের সব ভাবাটা ভুল। এটা সমাজে বরং বৈষম্য বাড়ায়। জীবনের জন্য উপায় বা সাধন দরকার, কিন্তু জীবনটা সাধনের জন্য নয়। চমৎকার বলেছেন। জীবনের আসল সার্থকতা হল ভেতরের গুণগুলোর বিকাশ। আত্মিক,
বৌদ্ধিক আধ্যাত্মিক উন্নতি। দূর থেকে সম্পদকে খুব আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় ওটা সবসময় সুখ দেয় না, বরং উদ্বেগ, চিন্তা, শত্রুতা বাড়াতে পারে। তাহলে আসল সম্পদটা কি? লেখক বলছেন, আমাদের ভেতরের গুণগুলো, ওগুলোই আসল সম্পদ বা বিভূতি। যেমন ধরুন সততা, সাহস, ধৈর্য, সংযম, পরিশ্রম করার ক্ষমতা, এইগুলো। এগুলো থাকলে সাফল্য, সম্মান। শুধু তাই নয়, মনে একটা গভীর শান্তি আসে, আত্মসন্তোষ, যা হয়তো কোটি টাকার মালিকেরও থাকে না। এই ভেতরের গুণ বা প্রতিভাগুলোকে আবার ঠিক কাজে লাগানোটাও জরুরি। ষষ্ঠ অধ্যায় তো এটাই বলা হয়েছে। হ্যাঁ, মানুষের যে নানা প্রতিভা থাকে, লেখার, আঁকার, গান গাওয়ার, ব্যবসা করার, এগুলো যেন ভালো কাজে লাগে, সমাজের উপকারে লাগে। যদিও এখন অর্থের প্রভাবটা খুব বেশি। যা অন্য প্রতিভাকে অনেক সময় নিয়ন্ত্রণ করে ফেলে। ঠিক, অর্থ উপার্জনও একটা প্রতিভা। কিন্তু এই সম্পদ যদি শুধু নিজের ভোগে লাগে, সমাজের কাজে না আসে, তাহলে তো এর কোনো মানে হয় না। বিশেষ করে যখন চারপাশে এত অভাব, এত মানুষের প্রয়োজন। লেখক ধনী ব্যক্তিদের কি বলছেন? বলছেন, নিজেদের প্রয়োজন মিটিয়ে বাকিটা মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে, উদারভাবে, প্রাচীনকালের দাতা কর্ণ বা ভামাসাহার মতো হতে। একটা চিন্তার কথাও তো বলেছেন লেখক, যে অতিরিক্ত সম্পদ জমিয়ে রাখাটা ভবিষ্যতের জন্য নিরাপদ নাও হতে পারে। হ্যাঁ, বলছেন সমাজ বদলাচ্ছে, হয়তো কোনো না কোনোভাবে সেই সম্পদ জনগণের কাছে ফিরেই যাবে। তার চেয়ে বুদ্ধিমানের কাজ হল সময় থাকতে স্বেচ্ছায় তা ভালো কাজে লাগানো। আর সন্তানদের জন্য অতিরিক্ত সম্পদ রেখে যাওয়া? সেটাও সবসময় ভালো ফল দেয় না। এতে তারা অলস, পরনির্ভরশীল হয়ে যেতে পারে। তার চেয়ে তাদের ভালো শিক্ষা দেওয়া, চরিত্র গঠন করা, স্বাবলম্বী করে তোলাই তো আসল কাজ। বাকি সম্পদ সমাজের কাজে লাগুক। হ্যাঁ, লেখক আশা করছেন বিবেকবান ধনীরা মানুষের জ্ঞান বা চেতনা বাড়ানোর মতো জরুরি কাজে, মানে জ্ঞানযজ্ঞ, বিচারক্রান্তি, এগুলোতে সাহায্য করবেন, কারণ এটাই নাকি শ্রেষ্ঠ দান। আর এই সব গুণের ওপরে আছে চরিত্র, সপ্তম অধ্যায়ের মূল বিষয়। লেখক চরিত্রকে বলছেন সবচেয়ে বড় সম্পদ, সর্বোত্তম সম্পদ। হ্যাঁ, বলছেন অর্থের জন্য চরিত্র বিসর্জন দেওয়াটা পাপ, কারণ টাকা গেলে আবার আসতে পারে, কিন্তু চরিত্র একবার গেলে সব শেষ। ঠিক, ইতিহাসে তো তাই দেখি। চরিত্রহীন ধনী রাজার চেয়ে চরিত্রবান দরিদ্র ঋষির সম্মান অনেক বেশি ছিল। বা মহাত্মা গান্ধীর কথাই ভাবুন, তার চরিত্রের শক্তির কাছে ব্রিটিশ সাম্রাজ্যকেও মাথা নোয়াতে হয়েছিল। চরিত্র মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে, নির্ভীক করে, আত্মবিশ্বাসী করে তোলে। মার্টিন লুথারের উদাহরণটা মনে করুন। পোপ হুমকি দিচ্ছেন, কিন্তু তিনি নিজের বিশ্বাসে অটল। বলছেন, একটাই তো মাথা, হাজারটা থাকলে সবকটাই দিতাম। এই সাহসটা কোথা থেকে আসে? ভেতরের সত্য আর চরিত্রের জোর থেকে। উল্টো দিকে যার চরিত্র নেই, তার কথা কেউ বিশ্বাস করে না, তার সাহায্যও নিতে চায় না, সে সমাজে থেকেও যেন একা। মহাভারতের ওই কথাটা খুব সত্যি, চরিত্রকে খুব যত্ন করে রক্ষা করা উচিত, অর্থ তো আসে আর যায়। এই চরিত্রবান মানুষরাই সমাজে আসল পরিবর্তন আনেন। তাদের কাজের ফলেই তো মানবতা এগোয়। আর সবচেয়ে বড় কথা, চরিত্রবান হলে মনে যে একটা শান্তি আসে, সন্তুষ্টি আসে, তার তুলনা হয় না। ওটাই জীবনের শ্রেষ্ঠ পাওয়া। কিন্তু এই চরিত্র বা আদর্শ ধরে রাখাটা সবসময় সহজ নয়, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে বা যখন লোভ দেখানো হয়। অষ্টম অধ্যায়ে তো এটাই বলা হয়েছে। হ্যাঁ, ব্যক্তিত্বের আসল পরীক্ষা বা কোষ্ঠীপাথর হল এই আদর্শনিষ্ঠা। যারা সব অবস্থায়, সব প্রলোভনের মুখেও নিজের নীতিতে স্থির থাকতে পারে, তারাই সত্যিকারের ব্যক্তিত্ব সম্পন্ন। এটা ঠিক, স্রোতের বিপরীতে গিয়ে আদর্শ রক্ষা করা এরকম মানুষের সংখ্যা হয়তো কম। কম, কিন্তু এই কম সংখ্যক মানুষই তো সমাজের আলো, বাতিঘর। স্যার আশুতোষ মুখার্জির কথা ভাবুন, পদের লোভ ছেড়ে দিলেন, তবু বিদেশি পোশাক পরতে রাজি হলেন না। কারণ ওটা তার জাতীয়তাবোধের বিরুদ্ধে ছিল। বা মদনমোহন মালবীয় নীতিবিরুদ্ধ পরিবেশে কাজই করতে চাইলেন না। জওহরলাল নেহরু অসুস্থ স্ত্রীর পাশে থাকার সুযোগ পেয়েও দেশের স্বাধীনতার সংগ্রাম ছাড়লেন না। ডাক্তার বিধানচন্দ্র রায় ছাত্র বয়সের শিক্ষকের অন্যায় আবদার মানেননি, ফেল করা সত্ত্বেও। রাজা রামমোহন রায় তো পরিবারের বিরুদ্ধে গিয়ে সতীদাহ প্রথার মতো ভয়ঙ্কর অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। আর বিপ্লবী উধম সিংয়ের গল্পটা, ওটা পড়লে গায়ে কাঁটা দেয়। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে হ্যাঁ, একজন ইংরেজ মহিলার গায়ে হাত তুলতে অস্বীকার করেছিলেন। কারণ তার মতে
ভারতীয় সংস্কৃতি নারীর অসম্মান করতে শেখায় না, চরম বিপদের মুখেও নিজের সংস্কৃতির প্রতি এই নিষ্ঠা, এটাই তো আসল মহত্ব। লেখক আজকের দিনে এমন আদর্শবান মানুষের অভাব নিয়ে একটু দুঃখও করেছেন। হ্যাঁ, করেছেন। এই আদর্শ নিষ্ঠা আর চরিত্রের প্রকাশ ঘটে কিভাবে? সরলতা আর শালীনতার মাধ্যমে। এটাই নবম বা শেষ অধ্যায়ের বিষয়। লেখক বলছেন শ্রেষ্ঠত্ব বা বড়পন এর আসল মাপকাঠি লোক দেখানো জাঁকজমক নয়, বরং জীবনে সাদগী বা সরলতা আর আচরণে শালীনতা বা ভদ্রতা। আজকাল অনেকেই ফ্যাশন, দামি জিনিসপত্র, অতিরিক্ত খরচ এসবের মাধ্যমে নিজেদের আলাদা বা বড় প্রমাণ করতে চায়। হ্যাঁ, একটা প্রবণতা দেখা যায়। কিন্তু লেখক বলছেন এটা অনেক সময় অনৈতিক পথে আয় করতে বাধ্য করে। সত্যিকারের মহত্ব হল বটগাছের মতো, ধীরে ধীরে স্বাভাবিকভাবে বাড়ে। তাড়াহুড়ো করে কৃত্রিমভাবে বড় হওয়া যায় না। যারা তাড়াতাড়ি নাম করতে চায় তারা অনেক সময় অদ্ভুত বা অনৈতিক কাজ করে বসে। হ্যাঁ, সামারসেট মমের একটা উদ্ধৃতি আছে বইতে। উনি বলছেন এটা আসলে ভেতরের হীনমন্যতার লক্ষণ। অন্যকে ছোট করে নিজেকে বড় দেখানোর চেষ্টাটাও ভুল। সুস্থ প্রতিযোগিতা তাহলে কি? নিজের যোগ্যতা এগোনো, অন্যকে টেনে নামিয়ে নয়। অহংকার, অন্যকে ব্যঙ্গ করা বা কারো দুঃখের সহানুভূতি না দেখানো, এগুলো শালীনতার উল্টো। একদম। আসল সম্মান পেতে হলে কি করতে হবে? সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, প্রয়োজনে নিজের স্বার্থ কিছুটা ছেড়ে দিয়েও সম্পর্ক ভালো রাখতে হবে। এই মহত্ব জীবনে প্রকাশ পায় সরল জীবনযাপনের মাধ্যমে। আর সমাজে প্রকাশ পায় বিনয়ী আচরণের মাধ্যমে। বিনয়ী হওয়া মানে কিন্তু ছোট হওয়া নয়, বরং অন্যকে সম্মান দেওয়া। আর অন্যকে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। তাহলে সরল জীবন, ভদ্র আচরণ আর অন্যের মনে একটা ভালো ছাপ ফেলাই নিজেকে উন্নত করার পথ, সত্যিকারের বড় হওয়ার পথ। ঠিক তাই। তাহলে পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের বড়ে আদমি নেহি মহামানব বনে বইটির এই আলোচনা থেকে আমরা এই মূল ভাবনাগুলো পেলাম। মানে সত্যিকারের মহত্ব বাইরে নয়, ভেতরে। হ্যাঁ, অর্থ, খ্যাতি বা ক্ষমতার চেয়েও বড় হল চরিত্র, আদর্শ, সময়ের মূল্য বোঝা, সরল থাকা আর মানবতার সেবা করা। এই বইটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রত্যেকেই নিজেদের ভাগ্য গড়তে পারি, তাই না? অবশ্যই। প্রবল ইচ্ছা, একাগ্রতা, ভালো অভ্যেস আর নৈতিক গুণাবলী দিয়ে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে, মহামানব হয়ে উঠতে পারে। সম্পদ নয়, চরিত্রই আসল শক্তি, আসল পরিচয়। আলোচনা শেষ করার আগে সপ্তম অধ্যায়ের একটা কথা খুব মনে পড়ছে। লেখক বলেছেন চরিত্র নাকি আমাদের জন্মগত অধিকার, জন্মসিদ্ধ অধিকার। হ্যাঁ, আর চরিত্রহীনতা হল অর্জিত দোষ, আরোপিত দোষ। এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না? যে কিভাবে আমরা আমাদের সেই জন্মগত অধিকারকে আবার পুরোপুরি ফিরে পেতে পারি, আর জীবনে যে দোষগুলো অজান্তেই ঢুকে পড়েছে সেগুলো থেকে মুক্ত হতে পারি। খুব ভালো একটা প্রশ্ন তুলে ধরলেন। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবার চিন্তার খোরাক জিবিয়েছে আর পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের দেখানো পথে চলতে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। ধন্যবাদ।